আজকে পড়ছি সুবোধ ঘোষের লেখা সুন্দরম, একটা ছোট গল্প। সুবোধ ঘোষের লেখার সাথে আমার পরিচয় বাংলা সিনেমার মাধ্যমে। অনেক বছর আগে অযান্ত্রিক বলে একটা সিনেমা দেখেছিলাম। তারপরে আরও বহু বছর পরে ছাপার অক্ষরে অযান্ত্রিক লেখাটা পড়ি। খুবই ভালো। আজকে অবশ্য অযান্ত্রিক পড়ছি না, আরেকদিন। তাহলে শুরু করি সুন্দরম। সমস্যাটা হলো সুকুমারের বিয়ে। কী এমন সমস্যা? শুধু একটি মনোমতো পাত্রী ঠিক করে শুভলগ্নে শাস্ত্রীয় মতে উদ্বাহ কার্য সমাধা করে দেওয়া, মানুষের একটা জৈব সংস্কারকে সংসারে পত্তন করে দেওয়া, এই তো। কিন্তু বাধা আছে। সুকুমারের ব্রহ্মচর্য। 12 বছর বয়স থেকে নিরামিষ ফোঁটা তিলক ধারণ করেছে সে। আজও পায়ে সেধে তাকে মুসুরির ডাল খাওয়ানো যায় না। সাহিত্য কাব্য তার কাছে অস্পৃশ্য। পাঠ্যপুস্তক ছাড়া জীবনে সে পড়েছে শুধু কখানি যোগশাস্ত্রের দীপিকা। বাগানের পুকুর ঘাটে নির্জন দুপুর রাতে একাগ্র প্রাণায়ামে কতবার শিউরে উঠেছে তার সুষুম্না। প্রতি কুম্ভকে রেচকে সুকুমার অনুভব করেছে এক অদ্ভুত আত্মিক শক্তির তড়িৎ স্পর্শ, শ্বাসে প্রশ্বাসে রক্তে ও স্নায়ুতে। সুকুমার চোখ বুঝলিয়ে দেখতে পায় তার অন্তরের নিভৃত কন্দরে সমাসীন এক বিভাগী পুরুষ। আবিষ্ট অবস্থায় কানে আসে কে যেন বলছে, মুক্তি দে, মুক্তি দে। জব ছেড়ে চোখ মেলে তাকালেই দেখতে পায় কার এক গৈরিক উত্তরীয় ক্ষণিকের দেখা দিয়ে মিলিয়ে গেল বাতাসে। সুকুমার বন্ধুদের অনেকবার জানিয়েছে, ব্যাস এই এক্সামিনটা পর্যন্ত, তারপর আর নয়, হিমালয়ের ডাক এসে গেছে আমার। সুকুমারের বাবা কৈলাস ডাক্তার বলতেন, প্রোটিনের অভাব, পেটে দুটো ভালো জিনিস পড়ুক, গায়ে মাংস লাগুক, এসব ব্যায়ামও দুদিনেই কেটে যাবে। কত পাকামি দেখলাম। কিন্তু মা, পিসিমা, ছোট বোন, রানু আর ঝি, তাদের মন প্রবোধ মানে না। সকলে মিলে চেপে ধরল কৈলাস ডাক্তারকে, যত শিগগির পারো পাত্রী ঠিক করে ফেলো, আর দেরি নয়। ঝিয়ের কোঁদল তো এদিকে লেগেই আছে, উঠতে বসতে কথা শোনাচ্ছে। ছি ছি, সংসারে থেকেও ছেলের বনবাস, ছোট জাতের ছোট ঘরেও এমন কসাইপানা করে না বাপু। সমস্যা সমাধানের ব্যবস্থা হলো। কৈলাসবাবু পাত্রী দেখবেন। তার ভগ্নিপতি কানাইবাবু, তিনি সুকুমারের মতিগতির চার্জ নিলেন। যেমন করে পারেন কানাইবাবু সুকুমারের মনকে সংসারমুখ করবেন। এদিকে পরীক্ষার পাশের খবর বেরিয়েছে। কানাইবাবু সুকুমারকে দিয়ে জোর করে দরখাস্তে সই করালেন। নাও সই করো, মুন্সেফি চাকরি, ঠাট্টা নয়। আর শোনো, সংসারে থেকেও সাধনা হয়, ওই যাকে বলে পাকাল মাছের মতো থাকবে, জনক রাজা যেমন ছিলেন। বাড়ির বিষণ্ণ আবহাওয়া ক্রমে উৎফুল্ল হয়ে আসছে। কৈলাসবাবু পাত্রী দেখে এসেছেন। এখন সমস্যা সুকুমারকে কোনো মতে পাত্রী দেখাতে নিয়ে যাওয়া। কানাইবাবু সকলকে আশ্বস্ত করলেন, কিচ্ছু ভাববার নেই, সব হো জায়গা। সংসারের উপর সুকুমারের এই যে নির্লেপ এখনও কেটে যায়নি ঠিকই পুরোটা, তবু একটু চাঞ্চল্য, আচারে আচরণে রক্ত মাংসের মানুষের মেজাজ এগাত্রু দেখা দিয়েছে যেন। তবু একদিন পড়ার ঘরে কানাইবাবুর সঙ্গে সুকুমারের একটা বচসা শোনা গেল। বাড়ির সবারই বুক দূর দূর করে উঠল। ব্যাপারটা কি? ব্যাপার আর কিছুই না, কানাইবাবুর কথার ফাঁদে পড়ে সুকুমারকে উপন্যাস পড়তে হয়েছে। জীবনে এই প্রথম নাভিমূলে চন্দনের প্রলেপ দিয়ে অগুরু পুড়িয়ে ঘরের বাতাস পবিত্র করে নিয়ে অতি সাবধানে পড়তে হয়েছে তাকে। বলবান ইন্দ্রিয়গ্রাম, কি হয় বলা তো যায় না। কিন্তু উপন্যাস না নরক, ছি ছি, যত সব নীচ রিপু সেবার বর্ণনা। সমস্ত রাত ঘুম হয়নি, এখনো গা ঘিন ঘিন করছে সুকুমারের। সুকুমার বলল, আপনাকে এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম কানাইবাবু। কিন্তু কানাইবাবু মানে অপমানে সম্পূর্ণ উদাসীন। তিনি উদাসীনভাবেই বললেন, আজ সন্ধ্যায় সিনেমা দেখাতে নিয়ে যাব তোমায়, যেতেই হবে ভাই, তোমার আজ্ঞাচক্রের দিব্যি। তাছাড়া ছবিটা ভালো, নাম ধ্রুবের তপস্যা, মনটাও তোমার একটু পবিত্র হবে। কানাইবাবুর এই চেষ্টা এবং এক্সপেরিমেন্ট বোধহয় সার্থক হয়ে উঠল। সুকুমার আজকাল কাব্য পড়ে, বার কয়েক আখড়ায় গিয়ে মাথুর শুনে এসেছে, ঘন ঘন সিনেমাও যায়। আর এদিকে চাকরির অ্যাপয়েন্টমেন্টের পত্রও চলে এসেছে। কিন্তু অনাসক্তির ঘোর সম্পূর্ণ কাটেনি। আজকাল সুকুমারের অতীন্দ্রিয় আবেশ হয়। জ্যোৎস্না রাতে বাগানে একা বসে বসে নেবু ফুলের সুগন্ধে মনটা অকারণেই উড়ে চলে যায়।
ধূলি ধূসর সংসারের বন্ধন ছেড়ে যেন আকাশের নীলিমায় সাঁতার দিয়ে বেড়ায়। একটা বিষণ্ণ সুখকর বেদনা। কিসের অভাব, কাকে যেন চাই, কে সেই না পাওয়া। দীর্ঘশ্বাস চাপতে গিয়ে লজ্জা পায় সুকুমার। একদিন রাত করে সিনেমা দেখে বাড়ি ফিরবার পথে কানাইবাবু সুকুমারকে জিজ্ঞাসা করলেন, নাচটা কেমন লাগলো? সুকুমার সহসা উত্তর দিল না। একটু চুপ করে থেকে বলল, কানাইবাবু। কানাইবাবু উত্তর করলেন, কি? সুকুমার বলল, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। কানাইবাবু উৎসাহিত হয়ে বললেন, নিশ্চয়ই, কালই চলো বারাসাত। যাদব বোসের মেয়ে বনলতা। তোমার মেজদি তো যেতে লিখেইছে, আর বাবা তো আগেই দেখে এসেছেন। যাওয়া হলো বারাসাত। উকিলের মুহুরি যাদব বোস। বংশ ভালো, আর মেয়ে বনলতা দেখতে ভালোই। যাদব বোস অল্পপণে দয়ালু সৎপাত্র খুঁজছেন। তারা যেতেই মেজদি একটি বছর 15 বয়সের মেয়েকে হাত ধরে সামনে টেনে নিয়ে এলেন। বললেন, ভালো করে দেখে নে সুকু, মনে যেন শেষে কোনো খুঁতখুত না থাকে। মেয়েটাকে যাত্রাপালার রাজকুমারীর মতন যতদূর সম্ভব জবরজং করে সাজানো হয়েছে। বিরাট একটা ঝকঝকে বেনারসি শাড়ি আর পুরু সাটিনের জ্যাকেট। পাড়ার মেয়েদের কাছে ধার করা চুড়ি, রুলি, বালা ও অনন্ত কোনোই পর্যন্ত বোঝাই করা দুটি হাত। ঘামে চুপসে গেছে কপালের টিপ। পাউডারের মোটা খড়ির স্রোত গাল বেয়ে গড়িয়ে পড়েছে গলার উপরে। মেয়েটি দম বন্ধ করে চোখের দৃষ্টি হারিয়ে যেন যজ্ঞের পশুর মতো এসে দাঁড়ালো। বনলতা শক্ত খোপাটা চট করে খুলে চুলের গোছা দুহাতে তুলে ধরে মেজদি বললেন, দেখে নে সুকু, গায়ের মেয়ে হলে কি হবে, তেলচিটে ঘাড় নয়, যা তোমাদের কত কলেজের মেয়ের দেখেছি। রামো, মেজদি যেন ফিজিওলজি পড়াচ্ছেন। বনলতার থুতনিটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখালেন, চোখ মেলে তাকাতে বললেন, যাতে দেখা যায় টেরা কানা নয়। পাঁচারি করালেন, যাতে বোঝা যায় খোঁড়া নয়। সুকুমারের মুখের সামনে বনলতার হাতটা টেনে নিয়ে আঙুলগুলি ঘেঁটে ঘেঁটে দেখালেন, আর বললেন, দেখছিস তো, নিন্দে করার জো নাই। দেখার পালা শেষ হলো। বাড়ি ফিরে কানাইবাবু জিজ্ঞাসা করলেন, কি হে যোগীবর, পছন্দ তো? সুকুমার চুপ করে রইল। মুখের চেহারা প্রসন্ন নয়। কানাইবাবু বুঝলেন এই ক্ষেত্রে মৌন অসম্মতি লক্ষণ। তিনি বললেন, সিনেমায় বনানী দেবীর নাচ দেখে চোখ পাকিয়েছ ভায়া, এসব মেয়ে কি পছন্দ হয়? কানাইবাবু মনের বিরক্তি মনে চেপেই রাখলেন। পিসিমা বললেন, ছেলের আপত্তি তো হবেই, হাগরের মেয়ে নে হবে কি, ওই মুহুরি টুহুরির সঙ্গে কুটুম্বিতে চলবে না। সুন্দরী মেয়ে চাই, এইটাই বড় বাধা দাঁড়িয়েছে এখন। কৈলাস ডাক্তার পাত্রী দেখছেন, আর বিপদের কথা, তার চোখে অসুন্দর তো কেউ নয়। তাই কৈলাস ডাক্তার কাউকে সুন্দরী বলে সার্টিফিকেট দিলেই চলবে না। এই বিষয়ে তার রুচি সম্পর্কে সকলের যথেষ্ট সংশয় আছে। বাড়ির প্রথম ছেলে, জীবনসঙ্গিনী নিয়ে ঘর করতে হবে যাকে, তারই মতটা প্রথম গ্রাহ্য, তারপর আর সকলের। কৈলাসবাবু নিজে কুরূপ। কুৎসা করা যাদের আনন্দ, তারা আড়ালে তাকে ডাকে কালো জিভের ডাক্তার বলে। ভদ্রলোকের জিভটা নাকি কালো। যৌবনে এই গঞ্জনা কৈলাস ডাক্তারকে মর্মপীড়া দিয়েছে অনেক। আজ প্রৌঢ়ত্বের শেষ ধাপে এসে এই দৌর্বল্য তার আর নেই। বাংলোর বারান্দার সোফায় বসে নিবিষ্ট মনে কৈলাস ডাক্তার এইসব কথাই ভাবছিলেন। মানুষের এই রূপতত্ত্ব তার কাছে দুর্বোধ্য। আজ 25 বছর ধরে তিনি ময়নাঘরে মানুষের বুক চিরে দেখে এসেছেন। ঝানু সার্জেন, তাকে আর বোঝাতে হবে না কাকে সোনার দেহ বলে। মানুষের অন্তরঙ্গ রূপ, তার পরিচয় কৈলাস ডাক্তারের মতো আর কে জানে। কিন্তু তার এই ভিন জগতে সুন্দরম তাকে কদর দেবার মতো দ্বিতীয় মানুষ কই, দুঃখ এইটুকুই। তার ভাবনার চিন্তাসূত্র বিঘ্নিত হলো হঠাৎ শেকল বাঁধা হাউন্টার বিকট চিৎকার আর লাফ ঝাপে। ফটক টেলে হুড়মুড় করে ঢুকলো মানুষের ব্যঙ্গমূর্তি কয়েকটি প্রাণী। যদু ডোম আর নিতাই সহিস দৌড়ে এলো লাঠি নিয়ে। যদু ও নিতাইয়ের গলা ধাক্কা গ্রাহ্য না করে ফটকের ওপর জুত করে বসলো একটা ভিখারি পরিবার। নোংরা চটের পোঁটলা, ছেঁড়া মাদুর, উনুন, হাঁড়ি, ক্যানেস্তারা, পিঁপড়ে ও মাছি নিয়ে একটা কদর্য জগতের অংশ। শোরগোল শুনে বাড়ির সবাই এলো বেরিয়ে। কৈলাসবাবু জিজ্ঞাসা করলেন, কে রে এরা যদু, চাইছে কি? যদু উত্তর দিল,
এ বেটার নাম হাবু বোষ্টম, তাঁতিদের ছেলে, কুষ্ঠ হয়ে ভিক্ষে ধরেছে। কুষ্ঠী হাবু তার পুঁটি বাঁধা হাত দুটো তুলে বলল, কৃপা করো বাবা। কৈলাসবাবু আবার জিজ্ঞাসা করলেন, আর এই বুড়িটাকে? যদু উত্তর করল, এই মাগির নাম হামিদা, যাতে ইরানি বেদিয়া। বসন্তে কানা হবার পর দল ছাড়া হয়েছে। ও এখন হাবুরি বউ। হামিদা কোলের ভেতর থেকে ন্যাকড়ায় জড়ানো কমাসের একটা ছেলেকে দুহাতে তুলে ধরে নকল কান্নায় কোকিয়ে কোকিয়ে বলল, বাচ্চা কা জান হুজুর, এক পিয়ালি দুধ হুজুর, এক মুঠ্ঠি দানা হুজুর। পিসিমা প্রশ্ন করলেন, আর এই ধিঙ্গি ছুরিটাকে? হাবু আর হামিদার মেয়ে। আপন মেয়ে বুঝি? হ্যাঁ পিসিমা, যদু উত্তর দিল। তুলসী একটা কলাই করা থালা হাতে বসে আছে চুপ করে। পরিধানে খাটো একটা নোংরা পর্দার কাপড়, বুকের ওপর থেকে গেরো দিয়ে ঝোলানো। আভরণের মধ্যে হাতে একটা কৌড়ির তাবিজ। দেখবার মতো চেহারাই তুলসীর। বছর 14 বয়স, তবু সর্বাঙ্গে একটা রূঢ় পরিপুষ্টি, কোনো ডাকিনীর টেরাকোট্টা মূর্তির মতো কালি মারা শরীর। মোটা থ্যাবড়া নাক, মাথার খুলিটা বেঢপ টেরে বেঁকে গেছে। চোয়াল জুড়ে দস্তুর মতো একটা হিংসা ফুটে রয়েছে যেন। মুখের সমস্ত পেশি ভেঙে চুরে গেছে ছন্ন ছাড়া বিক্ষোভে। এ মুখের দিকে তাকিয়ে দাতাকর্ণ দান ভুলে যান, গা শিরশির করে। যদু জানালো, তুলসীর ভিক্ষের রোজগারই নাকি এদের পেট ভাতের একমাত্র নির্ভর। হাবু অবশ্য ঠিক ভিক্ষে করতে আসেনি, মিউনিসিপ্যালিটি এদের বস্তি ভেঙে দিয়েছে। দেশি মদের একটা নতুন ভাটিখানা হবে সেখানে। শহরের এলাকায় এদের থাকবার আর হুকুম নাই। হাবু কান্নাকাটি করে বলল, একটা সার্টিফিকেট দিন বাবা, মুচিপাড়ার ভাগাড়ের পেছনে থাকবো। দীননাথের দিব্যি হাটবাজারে ঘেঁষবো না কখনো। তুলসী ভিক্ষে কাটবে, ওর তো রোগবালাই নেই। পিসিমা বললেন, যেতে বল যেতে বল। গা ঘিন ঘিন করে, কিছু দিয়ে বিদায় করে দে তো রানু। রানু বলল, আমার ছেঁড়া ফ্লানেলের ব্লাউজটা দিয়ে দিই, এই শীতে তবু ছেলেটা বাঁচবে। পিসিমা বললেন, হ্যাঁ দিয়ে দে, থাকে তো একটা ছেঁড়া শাড়িও দিয়ে দে, বয়স হয়েছে মেয়েটা, লজ্জা রাখতে হবে তো। কৈলাস ডাক্তার বললেন, আচ্ছা যা তোরা, সার্টিফিকেট দেবো, কিন্তু খবরদার হাট বাজারে আসিস না। হাবু তার সংসারপত্র নিয়ে আশীর্বাদ করে চলে যাওয়ার পর তুলসীর কথাটাই আলোচনা হলো আরেকবার। কৈলাসবাবু হেসে হেসে বললেন, দেখলে তো সুন্দরী তুলসীকে, ওরও বিয়ে হয়ে যাবে জানো। ঝি উত্তর দিল, বিয়ে হবে না কেন, সবই হবে, তবে সেটা সত্যিই বিয়ে নয়। এর মধ্যে কৈলাসবাবু আরেকটি পাত্রী দেখে এসেছেন, নন্দদত্তের বোন দেবপ্রিয়া। মেয়েটি ভালোই, তবে সুকুমার একবার দেখে আসুক। দেখানো হলো দেবপ্রিয়াকে। মেয়েদের প্রাচুর্যে বয়স ঠিক ঠাহর হয় না। চওড়া কপাল, ছোট চিবুক, গোল গোল চোখ, গায়ের রং মেটে কিন্তু সুমসৃণ। ভারী ভুরু দুটোতে যেন তিব্বতী উপত্যকার ধূর্ত একটু ছায়া। প্রচ্ছন্ন এক মঙ্গলিনীকে ইশারায় ধরিয়ে দিচ্ছে। ঠোঁটে হাসি লেগেই আছে। সে বোধহয় জানে তার এই অপ্রাকৃত পৃথুলতা লোক হাসাবার মতোই। দেবপ্রিয়ার গলা মিষ্টি, গান গায় ভালো। সুকুমার হ্যাঁ না কিছুই বলে না, বলা তার স্বভাব নয়, কিন্তু বোঝা গেল এই মেয়ে তার পছন্দ নয়। পিসিমা বললেন, হবেই না তো পছন্দ, শুধু গলা দিয়েই তো সংসার করা যায় না, তাছাড়া নন্দরা বংশেও খাটো। কৈলাস ডাক্তার দুশ্চিন্তায় পড়লেন। সমস্যা ক্রমেই ঘোরালো হচ্ছে। এ মোটেই সহজ সরল ব্যাপার নয়। নানা নতুন উপসর্গ দেখা দিচ্ছে একে একে। শুধু সুন্দরী হলেই চলবে না, বংশ, বিত্ত, শিক্ষা ও রুচি দেখতে হবে। এর মাঝে এসে পুরুত ভট্টাচার্য আরও খানিকটা ইন্ধন জুটিয়ে গেছেন। সমস্যাটা ক্রমেই তেতে উঠেছে। ভট্টাচার্য বাড়ির সকলকে বুঝিয়ে গেছেন নিতান্ত আধ্যাত্মিক এই বিয়ে জিনিসটা। কুলনারীর গুণ লক্ষণ মিলিয়ে পাত্রী নির্বাচন করতে হবে। গৃহিণী, সচিব, সখী, প্রিয় শিষ্যা সব দিক যাচাই করে দেখতে হবে। সারা জীবনের ধর্ম সাধনার অংশ ভাগিনী, এ ঠাট্টার ব্যাপার নয়। ধরে বেঁধে একটা নিয়ে এলেই হলো না। ওই সব যাবনিক অনাচার চলবে না। তবে হ্যাঁ, সুন্দরী হওয়া চাই, কারণ সৌন্দর্য একটা দেবসুলভ গুণ। এইবার যতদূর সম্ভব সাবধানে ভেবে চিনতে কৈলাস ডাক্তার এক পাত্রী দেখে এলেন। অনাদি সরকারের মেয়ে অনুপমা, সুশিক্ষিতা ও সুন্দরী। বয়স একটু বেশি অনুপমার, রোগা বা অতিতন্যী দুই বলা যায়। মুখশ্রী আছে কি না আছে তা বিতর্কের বিষয়,
তবে চালচলনে সুরুচির আবেদন আছে নিশ্চয়ই। রূপে যেটুকু ঘাটতি তা পুষিয়ে গেছে সুশিক্ষার হাল্লাদিনী গুণে। রানু প্রতিবাদ করল, না, ম্যাচ হবে না, যা ঝিরকুটে চেহারা মেয়ের। ঋষি বালকের মতো কাঁচা মন সুকুমারের। হ্যাঁ না বা না বলা তার ধাতে সম্ভব নয়, কিংবা অতিরিক্ত লজ্জা তাও হতে পারে। তবে তার আচরণেই বোঝা গেল এ বিয়েতে সে রাজি নয়। পিসিমা বললেন, ভালোই হলো, জানি তো যা কিপটে এই অনাদি চাষা, বিনা খরচে কাজ সারতে চায়, পাত্র যেন পথে গড়াচ্ছে। দৈবজ্ঞী মশাই এসে পিসিমাকে স্মরণ করিয়ে দিলেন, পাত্রীর রাশি আর গণ খুব ভালো করে মিলিয়ে দেখবেন পিসিমা, ওসব কোনো তুচ্ছ করার জিনিস নয়, সবই গ্রহের কৃপা। দৈবজ্ঞী সুকুমারের কোষ্ঠী বিচার করে বাড়ির সকলকে বড় রকমের একটা প্রেরণা দিয়ে চলে গেল। যা দেখছি তা তো বড় ভালোই মনে হচ্ছে, পতাকারিষ্টি আর নেই, এবার কেতুর দশা চলছে, এই বছরের মধ্যে ইষ্ট লাভ, সুন্দরী বামা, রাজপদং, ধনসুখং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদিন কৈলাসবাবু বাগানে বেরোতেই চমকে উঠলেন। দেখলেন সুকুমারের পড়ার ঘরের সামনের বারান্দায় ফুল গাছের টবের পাশে বসে আছে তুলসী, হাতে কলাই করা থালাটা। তিনি ধমকে উঠলেন, এই ছুরি, এইখানে কি করছিস? যদু কোত্থেকে সঙ্গে সঙ্গে এসে হুমকি দিল, ওঠ এখান থেকে হারামজাদি, কেমন ঘুপটি মেরে বসে আছে চুরির ফিকিরে। কৈলাস ডাক্তার বললেন, যাকগে, গালমন্দ করিস নে, খিড়কির দৌড়ে গিয়ে বসতে বল। সামনে কানাইবাবুকে পেয়ে জিজ্ঞাসা করলেন, কি কানাই, এবার আমাকে বিড়ম্বনা থেকে একটু রেহাই দেবে কি না? সুন্দরী পাত্রী জুটলো তোমাদের? কানাইবাবু উত্তর করলেন, আগে না, চেষ্টার তো ত্রুটি করছি না। কৈলাস ডাক্তার বললেন, চেষ্টা করেও কিছু হবে না, তোমাদের সুন্দরে তো মাথা মুন্ডু কিছুই নেই। কানাইবাবু জিজ্ঞাসা করলেন, কীরকম? কৈলাস ডাক্তার বললেন, কীরকম আবার? চুল কালো হলে সুন্দর আর চামড়া কালো হলে কুৎসিত, এই কথাটা কি মহাব্যমে লেখা আছে শাশ্বত কালি দিয়ে? একটু চুপ করে থেকে কৈলাস ডাক্তার আবার বললেন, কাশিরামের লেখাটা একবার স্মরণ করো, পদ্মপত্র যুগ্মনেত্র পরশয়ের শ্রুতি। একবার ভাবো তো কানাই, কোনো ভদ্রলোকের যদি নাক থেকে কান পর্যন্ত ইয়া দুটো চোখ ছড়িয়ে থাকতো, কি চিজ হতো সেটা! ধন্যী বাবা কাশিরাম। কানাইবাবু বললেন, তা যা বলেছেন, কত যে বাজে সংস্কারে সাত পাঁচ রয়েছে লোকের, তবে মানুষের রূপের একটা স্ট্যান্ডার্ড অবশ্য আছে। অ্যানথ্রোপোলজিস্টরা যেমন বলেন। তার মুখের কথা কেড়ে নিয়ে কৈলাসবাবু চড়া মেজাজে বললেন, অ্যানথ্রোপোলজিস্ট না চামড়াওয়ালা? আসুক একবার আমার সঙ্গে ময়না ঘরে, দুটো লাশের ছাল ছাড়িয়ে দিচ্ছি, চিনে বলুক দেখি কে ওদের মধ্যে আলপাইন, কে নেগ্রিটো আর কে প্রোটো অস্ট্রেলয়েড, দেখি ওদের বংশবিদদের মুরদ, মেলা বোকো না আমার কাছে। কানাইবাবু সরে পড়ার পথ দেখলেন। কৈলাস ডাক্তার আবার বললেন, জানো কানাই, আমাকে আড়ালে সবাই কালো জিভ বলে ডাকে, বর্বরার গাছে ফলে, একটা বাজেট ট্যাবু ছাড়াবার মতন শক্তি নেই, সভ্যতার গর্ব করে, আধুনিক হয়েছে যত সব ফাজিলের দল। বলে কৈলাস ডাক্তার ক্ষুব্ধ লাল চোখ দুটিকে একটু শান্ত করার চেষ্টা করে চুরোট ধরালেন। এর মধ্যে আরেক দিন সত্যদাসের বাড়ি থেকে ভালো একটি পাত্রী দেখে খুশি মনে কৈলাস ডাক্তার ফিরলেন। ফটকে পা দিয়েই দেখেন সুকুমারের পড়ার ঘরের সামনে বসে যদু আর নিতাই তুলসীর সঙ্গে মশকরা করছে। তিনি ধমক দিয়ে বললেন, এই রাস্কেল, সব কী হচ্ছে ওখানে? তুলসী ওর থালা হাতে দৌড়ে পালিয়ে গেল। যদু আর নিতাই আমতা আমতা করে কিছু একটা গুছিয়ে বলতে বৃথা চেষ্টা করে চুপচাপ রইল। কৈলাসবাবু সুকুমারকে ডেকে বললেন, ঘরের দোর খোলা রাখো কেন? সেই ভিখিরি ছুনিটা কদিন থেকে ঘুরঘুর করছে এদিকে, খুব নজর রাখবে, কখন কি চুরি করে সরে পড়ে বলা যায় না। সুকুমারের মাকে ডেকে কৈলাস ডাক্তার জানালেন, সত্যদাসের মেয়ে মমতাকে দেখে এলাম, একরকম পাকা কথাই দিয়ে এসেছি, এবার সুকুমার আর তোমরা একবার দেখে এসো তো, আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিও না। যথারীতি মমতাকে দেখে আসা হলো। মমতার রূপে অসাধারণত্ব আছে, সন্দেহ নাই। ঘুটঘুটে অমাবস্যার মতো ঘনকৃষ্ণ গায়ের রং, সমস্ত অবয়বে সুপেশল কাঠিন্য, মণিবন্ধ ও কনুয়ের মজবুত অস্থিসজ্জা আর হাত পায়ের রোমঘন পারুষ্য পুরুষকেও লজ্জা দেয়। চড়া করটির উপর অতি কুঞ্চিত স্থূলতন্তু চুলের ভার, নীলগিরির চূড়ার ওপর যেন স্নিগ্ধ মেঘস্তবকের মতো, সব মিলিয়ে এক দৃঢ়া দ্রাবিড়া নায়িকার মূর্তি। মমতার প্রখর দৃষ্টির সামনে বরঞ্চ সুকুমারী সংকুচিত হল।
বরমালা কাঙাল অবলার দৃষ্টিয়ে নয়, বরং এক অকুতলজ্জা স্বয়ংবরার জিজ্ঞাসাই যেন জলজল করছে। সত্যবাবু মেয়ের গুণপনার পরিচয় দিলেন। বড় পরিশ্রমী মেয়ে, কারণ স্বাস্থ্য খুব ভালো, ছাত্রী জীবনে প্রতি বছর স্পোর্টসে প্রাইজ পেয়ে এসেছে। মেয়ে দেখে এসে সুকুমার মুখ ভার করে শুয়ে রইল। রানু বলল, এ মেয়ে নিশ্চয়ই রাক্ষসগণ পিসিমা। পিসিমা একটু বিমর্ষ হয়ে বললেন, হ্যাঁ সেই তো কথা, বড় হট্টাকট্টা চেহারা, নইলে ভালো বরপণ দিচ্ছিল, দান সামগ্রীও। তবু কৈলাস ডাক্তার তোড়জোড় করছেন। মমতার সঙ্গে বিয়ের একরকম ঠিক, এইবার শক্ত হাত হয়েছেন তিনি। 10 জনের 10 কথার চক্রে আর ভূত সাজতে পারবেন না। কিন্তু এর আগে যা কখনো হয়নি, এবার তাই হলো। সুকুমারের প্রকাশ্য বিদ্রোহ। সুকুমার এবার মুখ খুলেছে। রানুকে ডেকে নিয়ে জানিয়েছে, সত্যদাসের সঙ্গে বড় গলাগলি দেখছি বাবার, ওখানে যদি বিয়ে ঠিক হয় তবে একটু আগে ভাগে আমায় জানাস, আমি যুদ্ধে সার্ভিস নেব। কথাটা শুনে পিসিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুকুমারের মা রান্না ছেড়ে বৈঠকখানায় গিয়ে কৈলাসবাবুর সঙ্গে এক প্রস্থ বাকযুদ্ধ সেরে এলেন, কিন্তু ফল হলো না কিছুই। কৈলাসবাবু এবার অটল। সুকুমারের মা কেঁদে ফেলে বললেন, ওই হতকুচ্ছিত মেয়ের সঙ্গে বিয়ে? তোমার ছেলে ওই মেয়ের ছায়া মারাবে ভেবেছ? এমন বিয়ে না দিয়ে ছেলের হাতে চিমটে দিয়ে বিদায় করে দাও না। কৈলাসবাবুর অটলতার ব্যতিক্রম হলো না কিছুই। তিনি শুধু একটা দিন স্থির করার চেষ্টায় রইলেন। সুকুমার মার মূর্তি হয়ে রানুকে বলল, সেই দৈবজ্ঞীটা এবার এলে আমায় একবার খবর দিবি তো। রানু বলল, কোন দৈবজ্ঞী? ওই যে বেটা সুন্দরী রামা টামা বলে গিয়েছিল, জীব উপড়ে ফেলে দেব ওর। আড়ালে দাঁড়িয়ে কৈলাস ডাক্তার শুনলেন এই বাক্যালাপ। রাগে ব্রহ্মতালু জ্বলে উঠল তার। সুকুমারের মাকে ডেকে তিনি প্রশ্ন করলেন, কি পেয়েছ? শঙ্কিত চোখে কৈলাসবাবুর দিকে তাকিয়ে সুকুমারের মা বললেন, কেন, কি হয়েছে? কৈলাস ডাক্তার বললেন, ছেলের বিয়ে দিতে চাও? কেন দেব না? সুকুমারের মা উত্তর করলেন। কৈলাস ডাক্তার জিজ্ঞাসা করলেন, সৎপাত্রী চাও না সুন্দরী পাত্রী চাও? সুকুমারের মা ভেবে নিয়ে ভয়ে ভয়ে বললেন, সুন্দরী পাত্রী। বেশ, তবে লিখে দাও আমাকে সুন্দরী কাকে বলে। তন্নি, শ্যামা, পক্কবিম্বাধর, আরও যা আছে কিছু লিখে দাও, আমি সেই ফর্দ মিলিয়ে পাত্রী দেখব। এই বিদঘুটে প্রস্তাবে সুকুমারের মার মেজাজও ধৈর্য হারাবার উপক্রম করল। তবু মনের ঝাঁজ চেপে নিয়ে তিনি বললেন, তার চেয়ে ভালো তোমায় পাত্রী দেখতে হবে না, আমরা দেখছি। কৈলাস ডাক্তার বললেন, ধন্যবাদ, খুব ভালো কথা, এবার আমি দায়মুক্ত? সুকুমারের মা উত্তর করলেন, হ্যাঁ। কৈলাস ডাক্তার এখন অনেকটা সুস্থির হয়েছেন। হাসপাতালে যান আর আসেন, রুগী নিয়ে ময়নাঘরের লাশ নিয়ে তার দিন কেটে যায়, যেমন আগে কাটত। একদিন বাগানের দিকে একটা হট্টগোল শুনে কৈলাস ডাক্তার এগিয়ে গিয়ে দেখেন যদুডোম আর নিতাই মিলে তুলসীকে ঘাড় ধরে হিড়হিড় করে টেনে বাগানের ফটক দিয়ে বার করে দিচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার নিতাই? নিতাই বলে, বড় পাঁজি এই ছুরিটা হুজুর, পয়সা দেয়নি বলে দাদাবাবুর ঘরে ঢিল ছুঁড়ছিল, আরে দেখুন আমার হাত কামড়ে দিয়েছে। কৈলাস ডাক্তার বললেন, বড্ড বার বেড়েছে ছুরির, ভিখারির যা দয়া করলেই কুকুরের মতো মাথায় চড়ে। কে বলি দেখছি মাস 3-4 থেকে শুধু এদিকেই নজর, এবার এলে পুলিশে ধরিয়ে দিবি। তুলসী ফটকের বাইরে গিয়েও মত্তা বাতুলির মতো আরও কটা ইট পাটকেল ছুঁড়ে চলে গেল। কৈলাস ডাক্তার বললেন, সবসময় ফটকে তালা বন্ধ করে রাখবে। সেই দিনই সন্ধেবেলা অনেক রাতে রুগী দেখে বাড়ি ফিরতেই কৈলাস ডাক্তার দেখলেন ফটক খুলে অন্ধকারে চোরের মতন পা টিপে টিপে সরে পড়ছে তুলসী। কৈলাসবাবুকে দেখে আরও জোরে দৌড়ে পালিয়ে গেল। হাঁক দিতেই যদু ও নিতাই হাজির হলো লাঠি হাতে। অত্যন্ত বিরক্ত হয়ে কৈলাস ডাক্তার বললেন, এই কি, ফটক খোলা, বারান্দায় আলো জ্বলছে, সুকুমারের ঘরে আলো, আমার বৈঠকখানা খোলা, তোমরা সব জেগেও রয়েছ, অথচ ছুরিটা বেমালুম চুরি করে সরে পড়ল। কৈলাস ডাক্তার সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজলেন। আমার ঘরটা সব তছনছ করেছে কে? আর টেবিল থেকে নতুন বেলেডোনার শিশিটাই বা গেল কোথায়? অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আর বকাবকি করে শান্ত হলেন কৈলাস ডাক্তার। বেলেডোনার শিশিটা ছাড়া আর কিছু চুরি হয়নি বলেই মনে হলো। অন্য আরেক দিনের কথা। দিনটা সেদিন ভালো নয়। সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশে দুর্যোগ ঘনিয়ে আছে। কানাইবাবু এসে কৈলাস ডাক্তারকে জানালেন সুন্দরী পাত্রী পাওয়া গেছে। কানাইবাবু বললেন, জগৎ ঘোষের মেয়ে,
সুকুমারের এবং আরও সবার পছন্দ হয়েছে। বংশে শিক্ষায় ও গুণে কোনো ত্রুটি নেই। কৈলাস ডাক্তার উত্তর করলেন, বুঝলাম, তোমরা কল্পতরু সন্ধান পেয়েছ, সুখবর। কানাইবাবু বললেন, আপনাকে আজ রাত্রে আশীর্বাদ করতে যেতে হবে। কৈলাস ডাক্তার বললেন, তা যাব। তক্ষুনি যদুরুম এসে খবর দিল 3টে লাশ এসেছে ময়না তদন্তের জন্য। কৈলাস ডাক্তার শুনে বললেন, চল রে যদু, এখনই সেরে রাখি, রাতে আবার নানা কাজ রয়েছে। ময়না ঘরে এসে কৈলাস ডাক্তার বললেন, বড় মেঘলা করেছে রে, পেট্রোম্যাক্সের বাতি দুটো জ্বাল তো। যন্ত্রপাতিগুলো গামলায় সাজিয়ে আস্তিন গুটিয়ে নিয়ে কৈলাস ডাক্তার বললেন, রাত হবে নাকি রে যদু? যদু উত্তর করল, আগে না, দুটো আগুনে পোড়া লাশ, পচে পাক হয়ে গেছে, ও তো জানা কেস, আমি না হয় চিড়ে ফেড়ে দেব, বাকি শুধু একটা আপনি। কৈলাস ডাক্তার করাত হাতে টেবিলের পাশে দাঁড়িয়ে বললেন, নে, কোনটা দিবি দে। লাশের ঢাকাটা খুলে ফেলতেই কৈলাস ডাক্তার চমকে উঠে বললেন, হ্যাঁ, কে রে যদু? যদু ততক্ষণে আলগোছে সরে পড়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। কৈলাস ডাক্তারের প্রশ্নে ফিরে এসে বলল, হ্যাঁ হুজুর, তুলসী, সেই ভিখিরি মেয়েটা। কৈলাস ডাক্তার বোকার মতো যদুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। যদু সেই অবসরে তুলসীর পরিহিত নোংরা শাড়িটা, গায়ের ছেঁড়া কোটটা খুলে মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিল। আবার বাইরে যাবার উদ্যোগ করতেই কৈলাস ডাক্তার বললেন, যাচ্ছিস কোথায়? স্পিরিট দিয়ে লাশটা মোচ ভালো করে, ইউক্যালিপটাসের তেলের বোতলটা দে, কিছুটা কর্পূর পুড়তে দে, আর একটা বাতি জ্বাল। ওয়ান মোর আনফর্চুনেট, স্বগতোক্তি করলেন কৈলাস ডাক্তার। কথাটার মধ্যে একটু বেদনার আভাস ছিল। তুলসীর লাশে হাত দিলেন কৈলাস ডাক্তার। করাতের দু পোঁচে খুলিটা দুভাগ করা হলো। কৈলাস ডাক্তারের হাতের ছুরি ফোঁস করে স্বনিঃশ্বাসে নেচে চলল লাশের ওপর। গলাটা চিরে দেওয়া হলো লম্বালম্বিভাবে। বুকের মাঝখানে আর দুপাশে বড় বড় পোঁচ দিয়ে ধরটা খুলে ফেলা হলো। সাঁড়াশি দিয়ে পটপট করে পাঁজরগুলো উল্টে দিলেন কৈলাস ডাক্তার। যেন ঘুমে ঢলে রয়েছে তুলসীর চোখের পাতা। চিমটে দিয়ে ফাঁক করে কৈলাস ডাক্তার দেখলেন নিশ্চল দুটি কনিনিকা যেন নিদারুণ অভিমানে নিষ্প্রভ হয়ে আছে। শুকিয়ে কুঁচিয়ে গেছে চোখের শ্বেত পটল। সুজলা অশ্রুশীলা নাড়িগুলো অতিস্রাবে বিষণ্ণ। কৈলাস ডাক্তার বললেন, ইস, মরার সময় মেয়েটা কেঁদেছে খুব। যদু বলল, হ্যাঁ হুজুর, কাঁদবেই তো, সুইসাইড কি না, করে ফেলে তো ঝোঁকের মাথায়, তারপর খাবি খায়, কাঁদে আর মরে। কৈলাস ডাক্তার খুঁটিয়ে পরীক্ষা করতে করতে বললেন, গলা টিপে মারেনি তো কেউ? না, কই আঘাতের কোনো চিহ্ন নেই। গুচ্ছ গুচ্ছ অম্লান সররজ্জু, শ্বাস বহা নালীটাও তেমনি প্রফুল্ল, অজস্র লালায় পিচ্ছিল সুপষ্টু গ্রাসনিকা। কৈলাস ডাক্তার বললেন, এত লালা? মরার আগে মেয়েটা খেয়েছে খুব পেট ভরে। যদু বলল, হ্যাঁ হুজুর, ভিখিরি তো খেয়েই মরে। দেহতত্ত্বের পাকা জহুরি কৈলাস ডাক্তার, তাকে অবাক করেছে আজ কুৎসিতাই তুলসী। কত রূপসী কুলবধূ, কত রূপজীবা নটির লাশ পার হয়েছে তার হাত দিয়ে। তিনি দেখেছেন তাদের অন্তরঙ্গ রূপ, ফিকে ফ্যাকাশে ঘেঁয়ো। তুলসী হার মানিয়েছে সকলকে। অদ্ভুত। বাতিটা কাছে এগিয়ে নিয়ে গিয়ে কৈলাস ডাক্তার তাকিয়ে রইলেন। প্রবাল পুষ্পের মালঞ্চের মতো বরাঙ্গের এই প্রকট রূপ, অছদ্য মানুষের রূপ, এই নবনীত পিণ্ড মস্তিষ্ক, জোড়া শতদলের মতো উৎফুল্ল হৃৎকোষের অলিন্দ আর নিলয়, রেশমি ঝালরের মতো শত শত মোলায়েম ঝিল্লি, আনাচে কানাচে যেন রহস্যে ডুব দিয়ে আছে সুসূক্ষ্ম কৈশিক জাল। কৈলাস ডাক্তার বিমুগ্ধ হয়ে দেখলেন থরে বিথরে সাজানো সারি সারি যত রক্তিম পৌরশুকা, বরফের কুচির মতো অল্প অল্প মেয়েদের ছিটে, মজ্জাস্তি ঘিরে নেমে গেছে প্রাণদা নীলার প্রবাহিকা। কৈলাস ডাক্তার বাতিটাকে আরও কাছে এগিয়ে নিলেন। খণ্ড স্ফটিকের মতো পিতাভ ছোট বড় কত গ্রন্থির বীথিকা, প্রশান্ত মুকুট ধমনী, সন্ধিতে সন্ধিতে সুপ্রচুর লসিকার বুদ্বুদ, গ্রন্থি ঘিরে নিষিক্ত অতি অভিরাম এই অংশুপেশির স্তবক আর তরুণস্থির শয্যা ঝাঁপি খোলা রত্নমালার মতো আলোয় ঝলমল করে উঠল। আবিষ্ট হয়ে গেছেন কৈলাস ডাক্তার। কুৎসিতা তুলসীর এই রূপের পরিচয় কে রাখে? তবু এই তিমির দৃষ্টি হয়তো ঘুঁচে যাবে একদিন। আগামীকালের কোনো প্রেমিক বুঝবে এই রূপের মর্যাদা। নতুন তাজমহল হয়তো গড়ে উঠবে সেদিন।
যাকে কৈলাস ডাক্তার আবার হাতের কাজে মন দিলেন। যদু বলল, এইসবে কোনো জখম নেই হুজুর, পেটটা দেখুন। ছুরির ফলার এক আঘাতে দুভাগ করা হলো পাকস্থলী। এইবার কৈলাস ডাক্তার দেখলেন কোথায় মৃত্যুর কামড়। ক্লোম রসে মাখা একটি অজীর্ণ পিণ্ড, সন্দেশ, পাউরুটি আর বেলেডোনা। হাতের ছুরি তার খসে পড়ল মেঝের ওপর। মার্ডার, অস্ফুটে বলে দুপা পিছিয়ে দাঁড়ালেন কৈলাস ডাক্তার। উত্তেজনায় বুড়ো কৈলাস ডাক্তারের ঘাড়ের রগ ফুলে উঠল দপদপ করে। পোখরাজের দানার মতো বড় বড় ঘামের ফোঁটা কপাল থেকে ঝরে পড়ল মেঝের ওপর। হঠাৎ ছটফট করে টেবিলের কাছে আবার এগিয়ে এলেন কৈলাস ডাক্তার। ছোঁ মেরে কাঁচিটা তুলে নিয়ে তুলসীর তলপেটের দুটো বন্ধনী ছেদ করলেন। নিকেলের চিমটের সুচিক্কণ বাহুপুটে চেপে নিয়ে স্নেহাক্ত আগ্রহে ধীরে ধীরে টেনে তুলে ধরলেন পরিসলকে ঢাকা সুরল সুকোমল একটি পেটিকা। মাতৃত্বের রসে উর্বর মানবজাতির মাংসল ধরিত্রী। সর্পিল নারীর আলিঙ্গনে ক্লিষ্ট আর কুঞ্চিত, বিষিয়ে নীল হয়ে আছে শিশু এশিয়া। আবেগে কৈলাস ডাক্তারের ঠোঁটটা কাঁপছিল থরথর করে। যদু এসে ডাকল, হুজুর। ডেকে সাড়া না পেয়ে যদু বাইরে গিয়ে নিতাই সহিসের পাশে বসল। নিতাই জিজ্ঞাসা করল, এত দেরি কেন করছে রে যদু? যদু উত্তর করল, শালা বুড়ো নাতির মুখ দেখছে। এখানেই শেষ।